এই কথাটার উত্তর দাও তো, নিউট্রালি উত্তর দাও মা, নিউট্রালি। আমি জানি না। আমি সত্যি জানি না গুরুজি। আমি জানি, তাহলে আর তোমার মনে কোনো সংশয় থাকতো না। কিন্তু ভাবি এখন এই অবস্থায় এই বিয়েটা এটা হয় না, এটা হতে পারে না। কেন হতে পারে না? দিদির বিয়েটা ভেঙে গেল বলে? আর দিদি যে এতকাল ধরে তার নিজের ছোট বোনের মনটা ভেঙে দিচ্ছিল, তার বেলা দিদি ভাই যা করেছে সেটা দিদি ভাইয়ের ব্যাপার, তা বলে আমি ছোট বোন হয়ে দিদি ভাইয়ের সাথে তাই করবো বাবা? সম্ভব নয়, এটা আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু মেঘলা বেটি, তুমি বিয়ে না করলেও তো অনুরাগ বাবুজি তোমার দিদিকে বিয়ে করবেন না। তাহলেও দিদি ভাইয়ের চোখের ওপর দিয়ে এই বিয়েটা আমি করতে পারবো না গুরুজি। ভাবি প্লিজ, দিদি ভাইকে আমি এত কষ্ট দিতে পারবো না। আর অনুরাগকে কষ্ট দিয়ে তোমার কোনো অসুবিধা হবে না তো মা? মেঘলা বেটি, নিজের কাছে সৎ থাকতে গেলে শুধু একটা দিক থেকে সৎ থাকলেই চলবে না, সব দিক থেকে সৎ হতে হবে। গুরুজি, আমি একটা ব্যাপারে আপনার অনুমতি চাইতে এসেছি। অনুমতি? আগে আপনার মেঘলা বেটির বিয়ের জন্য যদি আপনি আপনার এই বাড়িটি ব্যবহার করতে দেন। বাবুজি, আমি মনে করি এই বাড়িটা আমার যতটা, মেঘলা বেটিরও ঠিক ততটাই। আর সেই মেঘলা বেটির বিয়ের জন্য আপনি এই বাড়িটা নেবেন কিনা তার জন্য আমার কাছে অনুমতি চাইছেন? না বাবুজি, আপনারা আমাকে এখনো সেই দূরের মানুষই করে রেখেছেন। এতদিন আমি শ্রীপুরে আছি, কিন্তু তবুও আপনাদের কাছের মানুষ হয়ে উঠতে পারলাম না। এটা বড় দুঃখের। অপরাধ নেবেন না। আপনার কাছে এইটুকু বিনয় না করলে নিজের ঔদ্ধত্যকে কোনোদিন ক্ষমা করে উঠতে পারবো না। যাক, তাহলে আমার মেঘলা বেটির বিয়েটা আমার বাড়ির থেকেই হবে। ভাবি, দিদি ভাইয়ের দিকে আমি চোখ তুলে তাকাবো কি করে? ও কি ভাববে আমাকে? তোমার দিদি ভাই কি ঠিক এভাবেই ভেবেছে যে তুমি দিদি ভাইয়ের কথা ভাবছো? আমার যে খুব খারাপ লাগছে, বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগছে ভাবি। ছোটবেলা থেকে দিদি আমার রোল মডেল ছিল। ওকে দেখে, ওকে নিজের জীবনের আদর্শ মনে করে আমি বড় হয়েছি। ওর খুশির জন্য, ওর ভালো লাগার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারতাম। ওকে নিয়ে আমার অহংকারের শেষ ছিল না। সেই দিদি ভাইকে এতটা কষ্ট দিয়ে আমি কি করে সুখী হব ভাবি? বলো তুমি, আমি কি করে ভালো থাকবো? পারবো না। জীবনে যে কোনো একটা কাজে তোমাকে সৎ থাকতে হবে মেঘলা। দেখো, তুমি এই বিয়েটা না করে তুমি দিদি ভাইকে খুশি করতে পারো, দিদি ভাইয়ের ইগো স্যাটিসফাই করতে পারো, কিন্তু অনুরাগ কি তোমাকে ভালোবেসে অপরাধ করে ফেলেছে? বিয়ে দুটো দিন আগে সে এসে আমাদের সামনে দাঁড়িয়ে সব কথা বলেছে, তোমাকে ফেস করেছে, তার অপরাধটা কোথায়? এসবের কোনো দাম নেই তোমার কাছে। আর তোর দিল, যে দিল জখম হয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তার কি হবে? আমি জানি না গুরুজি, আমি
আমি সত্যিই জানি না, আমি আর ভাবতে পারছি না। তাহলে ভাবনার ভারটা আমাদের উপর ছেড়ে দাও। তুমি একা কেন সব ভাবনা নিজের ঘাড়ে নিচ্ছ? আমরা কি মরে গেছি? যে কষ্ট আমি সারা জীবন পেয়ে চলেছি, আমি চাই না আমার সন্তান তুল্য মেঘলা বেটি সেই কষ্ট বুকে নিয়ে সারা জীবন বাঁচুক। এই কষ্টের হাত থেকে সারা জীবন আমি পরিত্রাণ পেলাম না, কিন্তু মেঘলা বেটি অন্তত পরিত্রাণ পাক। আমি এক্ষুনি অনুরাগের বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ বাবুজি, তার কারণ ওই ছেলেটাকে আমরা এইভাবে কষ্ট দিতে পারি না। আশা করি তিথি বেটি একদিন নিজের ভুল বুঝতে পারবে, তিথি বেটি সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর নিজের যোগ্য কাউকে খুঁজেও পাবে। গুরুজিকে প্রণাম করো মেঘলা। তোমার নতুন জীবনে প্রবেশের সিদ্ধান্তের আগে গুরুজির আশীর্বাদ নাও। তিনটে নদীর একটা গল্প। সুখে থাকিস মা, সুখে থাকিস। ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। লেখাটা বড্ড ভালো রে মা, কিন্তু একটা কথা, সঙ্গীত থেকে কখনো দূরে সরবি না, এটা মাথায় রাখিস মেঘলা বেটি। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারাইছে নদী। আমার বুকটা খালি হয়ে যাবে, ঘাড় ঘুরিয়ে আমি আমার মেঘলা মাকে দেখতে পাবো না। আমার বুকের মধ্যেটা যে, কিন্তু এ কথাটাও সত্যি যে আমি তোকে ওই বাড়ি থেকে, ওই পরিবেশ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলাম। সুখী হবি মা, সুখী হবি। এই অনুরাগের উপর আমার ভরসা আছে, খুব সুখী হবি। জনম দুঃখী মেয়েটা যেন আমার মেঘলা মাকে সুখী করতে পারে অনুরাগ, আর নিচেও সুখী হতে পারে, এইটুকুই শুধু আমার চাওয়া, আর কিছু নয়। সে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আমি না কিছু বুঝতে পারছি না রে মা, মানে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আমার মাথায় কাজ করছে না। আমি এখন শুধু চাইছি ভালো ভালো ঘটনাটা ঘটে যাক, পুরো ব্যাপারটা মিটে যাক, এ যেন আমার ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই। কামা, আর তো কিছু বাকি নেই বলো। বিয়ে তো লেগেই গেল বলতে গেলে, কাল তো আশীর্বাদের তত্ত্ব যাবে, সেই নিয়ে তো এখন ওই কাজ নিয়ে আমরা এখন বসবো। আমি তো আজ থেকে ছুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ জানি তো, সব তো বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা কথা বল, এই যে তোরা কালকে ও বাড়িতে যাবি, অদ্রিজার সাথে দেখা হবে, কি করে তোরা ওর দিকে তাকাবি? তোদের লজ্জা করবে না? আমরা লজ্জা করে কি করব বলো কাম্মা? আমরা তো কিছু জানি না এসবের। তাছাড়া বিয়ের সম্বন্ধটাও তো আমরা করিনি বলো। আর ছোট মাসি, যদি লজ্জার কথাই বলো, তাহলে তো তাতান কালকে অদ্রিজার সম্পর্কে যা যা বললো, তাতে তো অদ্রিজার লজ্জায় মুখ লুকিয়ে রাখা উচিত। না না পিকলু, আমার মনে হয় তুই ব্যাপারটা যতটা সিরিয়াসলি নিচ্ছিস আমরা কিন্তু নিচ্ছি না। কেন বলতো? কারণ একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে কোনো কিছুই অন্যায় নয়। আমি তো কাল তাতানকে বললাম, মেয়েটা একটু ইনসিকিউর হয়ে পড়েছিল, ছোট বোনটাকে নিয়ে ওর মধ্যে একটা ভয় ছিল। না না, ওর ভয় পাওয়াটাও তো অমূলক নয়, কারণ ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, বেচারির আশীর্বাদের দিন ঘটেছে। দাদা ভাই,
বলছি যে এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। কেন শুধু শুধু? আর বৌমনি, তুমি আমাকে কি বলছিলে, কি সাজাতে হবে, কি সাজাতে বসবে বলো? হ্যাঁ হ্যাঁ বুম্বা, এখন আর এই সমস্ত কথা বলে কি লাভ বলো? ফাইনালি তো বিয়েটা তাতান করবে, ও ভালো থাকলেই তো হলো। আমার ভাগ্যটা ভাব, আমার ছেলেটা কোনোদিনও কোনো প্রেম ভালোবাসা এসবের মধ্যে গেল না। ওই বাইরে গিয়ে একটা মেয়েকে পছন্দ হলো, সমস্ত জিনিসটা একেবারে জটিল হয়ে দাঁড়ালো, মানে সুস্থ স্বাভাবিক সুন্দর পথে কিছু হলো না। এখন যাই হোক, আমি চাইছি ভালোই ভালো ব্যাপারটা কোনো রকমে মিটে যাক, ব্যাস, আর কিছু চাই না। জানো তো কাম্মা, মানে বলতেও খারাপ লাগছে, আমার না একটা জিনিস, তাই না, আমার ইনফ্যাক্ট আমি কাজরির সঙ্গে সেটা নিয়ে আলোচনাও করছিলাম। হ্যাঁ কাম্মা, আমারও না কিরকম একটা চাপা টেনশন হচ্ছে ভিতরে। তোদের হচ্ছে না? আমারও জানিস তো, কদিন ধরে এই ডান চোখের পাতাটা সমানে কাঁপছে, আমি বলতে পারবো না পিকলু আমার কিরকম লাগছে, খুব টেনশন হচ্ছে। কে কি বলবে কিছুই তো বুঝতে পারছি না। কাম্মা, আমার যে আশঙ্কাটা হচ্ছে, কাম্মা বড় মেয়েটা ঠিক থাকবে তো? ঠিক থাকবে মানে? না কাম্মা, মানে এমন যতই হোক একটা অপমান তো বলো, দুবার মেয়েটার বিয়ে ভেঙে গেল, কিছু অঘটন যদি ঘটিয়ে ফেলে। নদী